আপনাদের সকলকে এই কার্যক্রমে স্বাগত। আজ বায়োলজির ইন্ট্রোডাকশন ক্লাস, অর্থাৎ এই ক্লাসের মাধ্যমে বায়োলজির জীবনযাত্রাকে আমরা অনুধাবন করতে পারবো। যেখানে বায়োলজির ইন্ট্রোডাকশন ক্লাসের মধ্যে যেহেতু সিলেবাসটি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ, অতএব কম্পিটিটিভ এক্সামের সিলেবাসকে মাথায় রেখে যথা ডাব্লিউবিসিএস, ডাব্লিউপিএসসি, ডাব্লিউবি রিক্রুটমেন্ট অর্থাৎ ডাব্লিউপিএসসি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, রেলওয়ে রিক্রুটমেন্ট, এই সমস্ত সিলেবাসকে বেসিক টু অ্যাডভান্স লেভেলে আলোকপাত করা হবে। অতএব প্রিয় বিদ্যার্থীগণ, এই ক্লাসটিকে নোটস আকারে এবং পরবর্তী ক্লাসগুলিকেও নোটস আকারে লিপিবদ্ধ করবে, সাথে রিভিশন করবে। যেহেতু বায়োলজি পার্টটি জেনারেল সায়েন্সের একটি পার্ট, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির অধ্যয়ন করা হয়ে থাকে, অতএব জেনারেল ক্লাসে সায়েন্সের যে পার্টটি আমাদের আগের ক্লাসে অধ্যয়ন করা হয়েছিল সেই পার্টটি একটু রিভিশন করা দরকার। দেখো, সায়েন্স সায়েন্স কি? ইনক্রিজিংলি অর্গানাইজড নলেজ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ কল্ড সায়েন্স, অর্থাৎ ক্রমবর্ধমান সংগঠিত জ্ঞান এবং বিকাশকেই সায়েন্স বলা হয়। সায়েন্সের মধ্যে সায়েন্সকে দুটি পার্টে বিভক্ত করা হয়ে থাকে, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স। ফিজিক্যাল সায়েন্সকে আবার দুটি পার্টে বিভক্ত করা হয়ে থাকে, ফিজিক্স এবং কেমিস্ট্রি। লাইফ সায়েন্সকে বায়োলজি বলা হয়ে থাকে। বায়োলজিকে দুটি পার্টে বিভক্ত করা হয়, বেসিক বায়োলজি এবং অ্যাপ্লাইড বায়োলজি। বেসিক বায়োলজির মধ্যে অধ্যয়ন করা হয় জুলজি, বোটানি এবং মাইক্রোবায়োলজি। অ্যাপ্লাইড বায়োলজির মধ্যে অধ্যয়ন করা হয় ফার্মেসি, মেডিকেল সায়েন্স, এগ্রিকালচার বায়োলজি, ভেটেনারি সায়েন্স, ফরেস্ট্রি এবং অ্যানিম্যাল হাসব্যান্ডারি। অতএব আমাদেরকে, যেহেতু আজ বায়োলজির ইন্ট্রোডাকশন ক্লাস, অতএব বায়োলজি কিভাবে উৎপত্তি লাভ করেছে বা বায়োলজি শব্দটি কিভাবে এসেছে সেটা আমাদেরকে প্রথম জানতে হবে। দেখো, বায়োলজি বায়োলজি দুটি গ্রিক ওয়ার্ডের সমন্বয়ে এসেছে বা উৎপত্তি লাভ করেছে। দুটি গ্রিক ওয়ার্ডের সমন্বয়ে এসেছে বা উৎপত্তি লাভ করেছে। দুটি গ্রিক ওয়ার্ডের সমন্বয়ে উৎপত্তি লাভ করেছে। নাম্বার ওয়ান হচ্ছে বায়োস আর লোগাস। বায়োস মানে লাইফ, অর্থাৎ বায়োস মিন্স লাইফ বা জীবন। লোগাস মিন্স স্টাডি বা অধ্যয়ন। অর্থাৎ বায়োলজি কি না, জীববিজ্ঞানের সেই শাখা যার মধ্যে জীবের অধ্যয়ন বা জীবনের অধ্যয়ন করা হয়ে থাকে, তাকে আমরা বায়োলজি বলা হয়ে থাকে, অর্থাৎ তাকে বায়োলজি বলা হয়ে থাকে। যেহেতু বায়োলজির মধ্যে স্টাডি অফ লাইফ অর্থাৎ জীবনের অধ্যয়ন করা হয়ে থাকে, তাহলে আমাদেরকে জানতে হবে লাইফ কি, অর্থাৎ হোয়াট ইজ লাইফ, জীবন কি। তাহলে আমাদেরকে আগে জানতে হবে জীবন কি। যেহেতু বায়োলজির মধ্যে জীবনকে নিয়ে অধ্যয়ন করা হয়ে থাকে, অর্থাৎ স্টাডি অফ লাইফ, অর্থাৎ জীবনকে আমাদেরকে জানতে হবে। স্টাডি অফ লাইফ, লাইফ কি, লাইফ কি অর্থাৎ লাইফকে কিভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি না, যার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হয়, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হয়, অর্থাৎ যার বৃদ্ধি ও বিকাশ, বৃদ্ধি ও বিকাশ বিকাশ হয়, যে পরিবেশের প্রতিক্রিয়ায় সাড়া দেয়, বংশবৃদ্ধি করে এবং কি না অভিযোজনে সক্ষম, তারই অধ্যয়ন অর্থাৎ তাকেই
লাইফ বা জীবন বা জীব বলা হয়। তাহলে জীবনকে কিভাবে সংজ্ঞায়িত করা যায়? না, যার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হয়, যে পরিবেশের প্রতিক্রিয়ায় সাড়া দেয়, বংশবৃদ্ধি করে এবং অভিযোজনে সক্ষম, তারই অধ্যয়নকে অর্থাৎ তারই স্টাডি করাকে আমরা জীবন বা লাইফ বা জীব বলা হয়ে থাকে। ঠিক আছে? অতএব এই যে বায়োলজির এই যে যাত্রাপথ অর্থাৎ লাইফকে নিয়ে যাত্রাপথ, এটা কিভাবে তার বোধপত্তিগত উপস্থাপন করা যায়? দেখো, দেখো মানুষ, বডি অর্থাৎ আমাদের হিউম্যান শরীর নিয়ে গঠিত, হিউম্যান মানুষ শরীর নিয়ে গঠিত। এই শরীর অর্গান দ্বারা গঠিত, অর্গান অর্থাৎ অঙ্গ দ্বারা গঠিত। অর্গান টিস্যু দ্বারা গঠিত, টিস্যু অর্থাৎ উতক বা তন্তু দ্বারা গঠিত। টিস্যু সেল দ্বারা গঠিত, কোষ দ্বারা গঠিত। কোষের মধ্যে নিউক্লিয়াস, নিউক্লিয়াস পাওয়া যায়। এই নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম পাওয়া যায়। ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে। ডিএনএ এর মধ্যে জিন থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। অর্থাৎ ডিএনএ এর মধ্যে জিন থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। যেসব ডিএনএ এর মধ্যে জিন থাকে না, সেই সব ডিএনএ কে জাঙ্ক ডিএনএ বলা হয়। জাঙ্ক ডিএনএ, জাঙ্ক ডিএনএ। ঠিক আছে? তো আমাদের এই পার্টটিতে বায়োলজির অধ্যয়ন করা হয়। এই বডি, অর্গান, টিস্যু, সেল, নিউক্লিয়াস, ক্রোমোজোম, ডিএনএ, জিন, এইসবের পার্টকে একত্রে বায়োলজি বায়োলজি বলা হয়, বায়োলজি বলা হয়। আর এই পার্টকে, এইদিকে একটা পার্ট আছে যে মানুষের মানুষের সমূহকে, মানুষের সমূহকে পপুলেশন, পপুলেশন বলা হয়। অর্থাৎ এই দিকের পার্টে পপুলেশন বলা হয়। পপুলেশনের সমূহকে কমিউনিটি, কমিউনিটি বলা হয়। কমিউনিটির সমূহকে ইকোসিস্টেম বলা হয়। ইকোসিস্টেমের সমূহকে বায়োম, বায়োম বলা হয়। বায়োমের সমূহকে বায়োস্ফিয়ার, বায়োস্ফিয়ার বলা হয়। অর্থাৎ এই পার্টে সম্পূর্ণ অধ্যয়নকে ইকোলজি বলা হয়, ইকোলজি বলা হয়। এই পার্টের সমূহকে বায়োলজি বলা হয়, এই পার্টের সমূহকে ইকোলজি বলা হয়। দেখো, এই যে অর্গান এবং বডি, এই সমূহের অধ্যয়নকে বলা হয় ফিজিওলজি, ফিজিওলজি শরীর ক্রিয়া বিজ্ঞান। বায়োলজি সেই শাখা যার মধ্যে অর্গান এবং বডি নিয়ে অধ্যয়ন করা হয়, অর্থাৎ শরীর নিয়ে অধ্যয়ন করা হয়, তাকে ফিজিওলজি বলা হয়। বায়োলজির এই পার্টে অধ্যয়ন করা হয় উতক বা তন্তুলে, এই পার্টটিকে বলা হয় হিস্টোলজি, হিস্টোলজি। বায়োলজির এই কোষ নিয়ে যে পার্টটি অধ্যয়নরত, সেই পার্টটিকে বলা হয় সাইটোলজি, সাইটোলজি। বায়োলজির এই পার্টে অধ্যয়ন করা হয় নিউক্লিয়াসকে নিয়ে, যে পার্টে অধ্যয়ন করা হয় সেই পার্টটিকে বলা হয় ক্যারিওলজি, ক্যারিওলজি। এবং
বায়োলজির এই পার্টে অর্থাৎ ক্রোমোজোম, ডিএনএ এবং জিন এইসবের অধ্যয়নরত পার্টটিকে বলা হয় মলিকিউলার বায়োলজি। মলিকিউলার মলিকিউলার বায়োলজি মলিকিউলার বায়োলজি। তাহলে আমাদেরকে এই পার্টগুলিকে জানতে হবে, অর্থাৎ হিস্টোলজি, সাইটোলজি, ফিজিওলজি, ক্যারিওলজি এবং মলিকুলার বায়োলজি। সো এই পার্টগুলিকে বিস্তরে আমাদেরকে জানতে হবে। দেখো, ফিজিওলজি বিজ্ঞানের সেই শাখা যার মধ্যে বডি এবং অর্গান অর্থাৎ শরীর এবং অঙ্গের অধ্যয়ন করা হয়ে থাকে, তাকে ফিজিওলজি বলা হয়ে থাকে। ফিজিওলজি বিজ্ঞানের সেই শাখা। তো ফিজিওলজি 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 বিজ্ঞানের সেই শাখা যার মধ্যে অর্গান অর্থাৎ অঙ্গ এবং বডি অর্থাৎ শরীরকে নিয়ে অধ্যয়ন করা হয় সেই পার্টটিকে ফিজিওলজি বলা হয়। ফিজিওলজি শরীর ক্রিয়া বিজ্ঞান। ফিজিওলজি শরীর ক্রিয়া বিজ্ঞান বলা হয়। তাহলে ফিজিওলজি কি না, বিজ্ঞানের সেই শাখা যার মধ্যে অর্গান এবং বডি অর্থাৎ শরীরকে নিয়ে অধ্যয়ন করা হয়, সেই পার্টটিকেই ফিজিওলজি অর্থাৎ শরীর ক্রিয়া বিজ্ঞান বলা হয়। এই ফিজিওলজির মধ্যে যেসবের অধ্যয়ন করা হয় তা হলো এক, সার্কুলেটরি সিস্টেম সার্কুলেটরি সিস্টেম সার্কুলেটরি সিস্টেম সার্কুলেটরি সার্কুলেটরি সিস্টেম অর্থাৎ পরিসঞ্চারণ তন্ত্র পরিসঞ্চারণ তন্ত্র। ফিজিওলজির মধ্যে যেসব পার্ট হয়: এক, সার্কুলেটরি সিস্টেম; দুই, ডাইজেস্টিভ সিস্টেম পাচনতন্ত্র। নাম্বার থ্রি হচ্ছে যে স্কেলিটন সিস্টেম কঙ্কাল তন্ত্র। নাম্বার চার, এন্ডোক্রাইন সিস্টেম অন্তঃস্রাবী তন্ত্র। নাম্বার ফাইভ হচ্ছে যে ইমিউনো সিস্টেম অর্থাৎ প্রতিরক্ষা তন্ত্র। 6 নম্বর হচ্ছে যে রেসপিরেটরি সিস্টেম অর্থাৎ শ্বসনতন্ত্র। এবং নাম্বার 7 হচ্ছে যে এক্সক্রিয়েটরি সিস্টেম
সিস্টেম, এক্সক্রিয়েটরি সিস্টেম অর্থাৎ রেচন তন্ত্র তন্ত্র অর্থাৎ ফিজিওগ্রাফির এই পার্টগুলি অনেকগুলি পার্টে বিভক্ত, যেখানে স্টাডি করা হয়ে থাকে সার্কুলেটরি সিস্টেম, 2 ডাইজেস্টিভ সিস্টেম, 3 স্কেলিটন সিস্টেম, 4 এন্ডোক্রাইন সিস্টেম, 5 ইমিউনো সিস্টেম, 6 রেসপিরেটরি সিস্টেম এবং 7 এন্ডোক্রাইন সিস্টেম। এই সমস্ত পার্টের অধ্যয়নকে ফিজিওলজিতে অধ্যয়ন করা হয়। নাম্বার 2 হচ্ছে যে হিস্টোলজি অর্থাৎ বিজ্ঞানের সেই শাখা যার মধ্যে যার মধ্যে টিস্যু নিয়ে অধ্যয়ন করা হয়। বিজ্ঞানের সেই শাখা যার মধ্যে টিস্যু নিয়ে অধ্যয়ন করা হয়, সেই পার্টের বা সেই অধ্যয়নের বিভাগকে আমরা হিস্টোলজি বলে থাকি, অর্থাৎ হিস্টোলজি। বিজ্ঞানের সেই শাখা যার মধ্যে টিস্যু নিয়ে অধ্যয়ন করা হয়, তাকে হিস্টোলজি বলে। বিজ্ঞানের সেই শাখা যার মধ্যে টিস্যু নিয়ে অধ্যয়ন করা হয় তাকে হিস্টোলজি বলা হয়ে থাকে। এবং নাম্বার 3 হচ্ছে যে ক্যারিওলজি। বিজ্ঞানের সেই শাখা যার মধ্যে নিউক্লিয়াসের অধ্যয়ন করা হয় তাকে ক্যারিওলজি বলা হয়। তাহলে বিজ্ঞানের সেই শাখা যার মধ্যে নিউক্লিয়াসের অধ্যয়ন করা হয় তাকে ক্যারিওলজি বলা হয়। দেখো, এখানে জানতে হবে যে জীব অর্থাৎ লাইফ, এখানে জানতে হবে যে সেল অর্থাৎ দেখো সেল, এখানে জানতে হবে যে সেল বিজ্ঞানের সেই শাখা যার মধ্যে সেল অর্থাৎ কোষিকা তন্ত্র নিয়ে অধ্যয়ন করা হয়ে থাকে তাকে সাইটোলজি বলা হয়। দেখো সাইটোলজি বিজ্ঞানের সেই শাখা যার মধ্যে কোষিকা নিয়ে অধ্যয়ন করা হয় তাকে সাইটোলজি বলা হয়। ওই কোষিকা বিজ্ঞানের অধ্যয়নকে সাইটোলজি বলা হয়ে থাকে। দেখো, কোষের আবিষ্কারক হচ্ছে ফাদার অফ সাইটোলজি, রবার্ট হুককে মান্যতা দেওয়া হয় ফাদার অফ সাইটোলজি।
সাইটোলজি কোশিকা বিজ্ঞানের জনক রবার্ট হুক। কোশিকা বিজ্ঞানের জনক হচ্ছেন রবার্ট হুক। তিনি সর্বপ্রথম অর্থাৎ উদ্ভিদ কোষ আবিষ্কার করেছিলেন 1665 সালে। 1665 সালে এবং সর্বপ্রথম প্রাণী কোষ আবিষ্কার করেন সর্বপ্রথম প্রাণী কোষ আবিষ্কার করেন অ্যান্টনি ভন লিউহেনহক। তাহলে সর্বপ্রথম যে কোষটি আবিষ্কার হয় সেটি হচ্ছে যে উদ্ভিদ কোষ, রবার্ট হুক আবিষ্কার করেন। এবং সর্বপ্রথম প্রাণী কোষ আবিষ্কার করেন অ্যান্টনি ভন লিউয়েনহক। তাহলে দেখো, সাইটোলজি কোষ অর্থাৎ দুই প্রকার কোষ থাকে, দুই প্রকার কোষ, সেল দুই প্রকার হয়ে থাকে। দেখো, সেল দুই প্রকার হয়ে থাকে। সেল সেল দুই প্রকার হয়ে থাকে। প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক প্রো মানে হচ্ছে অ্যাবসেন্ট এবং ক্যারিওটিক মানে হচ্ছে নিউক্লিয়াস। ক্যারিওটিক মিন্স নিউক্লিয়াস, অর্থাৎ প্রোক্যারিওটিক সেল কি না, যেসব কোষের মধ্যে নিউক্লিয়াসের উপস্থিত থাকে না, যেসব কোষের মধ্যে নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে না, সেগুলোই বা সেই কোষকে প্রোক্যারিওটিক সেল বলা হয়। যেসব কোষের মধ্যে নিউক্লিয়াস অনুপস্থিত, সেইসব কোষের বা সেইসব জীবের অধ্যয়নকে প্রোক্যারিওটিক সেলের অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। প্রোক্যারিওটিক সেলের অন্তর্ভুক্ত করা হয়। এবং ইউক্যারিওটিক, ইউ মানে প্রেজেন্ট, ইউ মিন্স প্রেজেন্ট এবং ক্যারিওটিক মিন্স নিউক্লিয়াস। ইউ মিন্স প্রেজেন্ট এবং ক্যারিওটিক মিন্স নিউক্লিয়াস, অর্থাৎ যেসব কোষের মধ্যে নিউক্লিয়াসের উপস্থিতি থাকে, যেসব কোষের মধ্যে নিউক্লিয়াসের উপস্থিতি লক্ষ্য করা যায়,
তাদের ইউক্যারিওটিক সেল বলে। দেখো এই এই প্রোক্যারিওটিক সেলের মধ্যে ব্যাকটেরিয়া, সাইনোব্যাকটেরিয়া এসে থাকে। ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া সাইনোব্যাকটেরিয়া এসে থাকে। ব্যাকটেরিয়া সাইনো এসে থাকে। তাহলে সেল আমরা বুঝতে পারলাম যে সেল দুই প্রকারের হয়ে থাকে, প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক এর মধ্যে নিউক্লিয়াস পাওয়া যায় না এবং ইউক্যারিওটিক সেলের মধ্যে নিউক্লিয়াস পাওয়া যায়। দেখো এখানে আমাদেরকে দেখতে হবে যে জীব অর্থাৎ লাইফ, জীবের অধ্যয়নটা আমাদেরকে বুঝতে হবে। দেখো জীব অর্থাৎ লাইফ আমরা বুঝতে হবে যে জীব লাইফ দুই প্রকারের, এক সেলুলার আর নন সেলুলার। সেলুলার অর্থাৎ কোষকীয় জীব নন সেলুলার অকোষকীয় জীব। সেলুলার জীব, এই সেলুলার জীবকে 5টি ভাগে ভাগ করা হয়ে থাকে। এক মনেরা, 2 প্রোটেস্টা, 3 প্লান্টি, ফাঙ্গি, 5 অ্যানিমেলিয়া। দেখো এই মনেরাতে অধ্যয়ন করা হয় ব্যাকটেরিয়া, সাইনোব্যাকটেরিয়া। মনেরা পার্টে অধ্যয়ন করা হয় ব্যাকটেরিয়া, সাইনোব্যাকটেরিয়া। প্রোটেস্টাতে অধ্যয়ন করা হয় ইউগ্লিনা, প্যারামিসিয়াম এটসেট্রা। প্লান্টিতে অধ্যয়ন করা হয় উদ্ভিদের অধ্যয়ন করা হয়। ফাঙ্গিতে অধ্যয়ন করা হয় ফাঙ্গাসের এবং অ্যানিমেলিয়াতে অধ্যয়ন করা হয় পশু এবং জীবজন্তু। তাহলে লাইফ দুই প্রকার, সেলুলার আর নন সেলুলার। অর্থাৎ সেলুলারের মধ্যে পড়ছে মনেরা, প্রোটেস্টা, প্লান্টি, ফাঙ্গি, অ্যানিমেলিয়া। এবং অকোষকীয় জীবের মধ্যে পড়ছে ভাইরাস। আর এই ভাইরাসের অধ্যয়নকেই ভাইরোলজি বলা হয়। ভাইরাসের অধ্যয়নকে ভাইরোলজি বলা হয়। তাহলে আমাদেরকে জানতে হবে এই যে জীবের বর্গীকরণ প্রথম কিভাবে হয় এবং কে করেছিলেন। দেখো জীবের সর্বপ্রথম বর্গীকরণ করেন ক্যারোলাস
লিনিয়াস, লাইভ, জীব, লাইফ, লাইফ। এই জীবের প্রথম বর্গীকরণ করেন, প্রথম বর্গীকরণ, প্রথম বর্গীকরণ করেন ক্যারোলাস লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস। তিনি জীবকে দুটি ভাগে বিভক্ত করেছিলেন। এক, তিনি জীব প্রজাতিকে দুটি ভাগে বিভক্ত করেছিলেন। এক, অ্যানিম্যাল কিংডম, অর্থাৎ প্রাণী জগৎ, প্রাণী জগৎ, এক অ্যানিম্যাল কিংডম, প্রাণী জগৎ, আর প্লান্ট কিংডম, প্লান্ট কিংডম, অর্থাৎ উদ্ভিদ জগৎ, উদ্ভিদ জগৎ। কিন্তু বর্তমানে অর্থাৎ আধুনিক জীবের বর্গীকরণ করেন, অর্থাৎ নিউ ডিভিশন, আধুনিক ভাবে জীবের বর্গীকরণ করেছেন আর এইচ হ্যাটটেকার, আর.এইচ. হ্যাটটেকার। তিনি জীব প্রজাতিকে আর.এইচ. অর্থাৎ রবার্ট এইচ হ্যাটটেকার, তিনি জীব প্রজাতিকে 5টি ভাগে বিভক্ত করেছেন। ওই মনেরা, প্রোটেস্টা, প্লান্টি, ফাঙ্গি এবং অ্যানিমেলিয়া। অর্থাৎ বায়োলজির এই ক্লাসে কি আমরা দেখলাম, যে জীবের বর্গীকরণ, জীব কি, জীব কিভাবে উৎপত্তি লাভ করেছে, বায়োলজির কিভাবে উৎপত্তি হয়েছে, এই সমস্ত কিছু এই বেসিক বা ইন্ট্রোডাকশন ক্লাসে অধ্যয়ন করা হলো। দেখো, এই লাইফ অর্থাৎ জীবের বর্গীকরণ, আধুনিক বর্গীকরণ করেছেন আর.এইচ. হ্যাটটেকার এবং ওল্ড ডিভিশন ক্যারোলাস লিনিয়াস করে থাকেন। তিনি জীব প্রজাতিকে দুটি ভাগে ভাগ করেছেন, অ্যানিমেল কিংডম অর্থাৎ প্রাণী জগৎ এবং প্লান্ট কিংডম অর্থাৎ উদ্ভিদ জগৎ। আর আর.এইচ. হ্যাটটেকার নিউ ডিভিশন দিয়েছেন, জীবের বর্গীকরণ করেছেন, সেটা হচ্ছে যে মনেরা, প্রোটেস্টা, প্লান্টি, ফাঙ্গি এবং অ্যানিমেলিয়া। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে।